সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করব। এই বিষয়টি, এর টার্মটি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হওয়া ছাড়াও যারা রাজনৈতিক ব্যাপারে সচেতন তারা খুব ভালোভাবেই বুঝেন। আপনারা জানেন যে রাষ্ট্র গঠনের জন্য মূলত চারটি উপাদান আছে, প্রধান উপাদান চারটি। এই উপাদানগুলোর একটিরও অনুপস্থিতিতে আসলে কোনো রাষ্ট্র গঠন করা যায় না। যদি কোনো ভূখণ্ড এই চারটি উপাদানের মধ্যে একটি উপাদানের অনুপস্থিত থাকে তাহলে সেটি রাষ্ট্র নয়। আমি সেটা বলে দিচ্ছি। নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। এই চারটি জিনিস যদি না থাকে, চারটি বিষয় যদি না থাকে, তাহলে একটি জনপদকে রাষ্ট্র বলা যায় না। পরে অবশ্য কেউ কেউ এটার সাথে আন্তর্জাতিক স্বীকৃতি বলছেন, আমি যদিও সেটাকে আমি অ্যাপ্রুভ করি না। আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি আপেক্ষিক। কেউ কোনো জনপদকে স্বীকৃতি দিল বাইরের দেশ নাকি দিল না, এটা আসলে গৌণ বিষয়। কিন্তু এই চারটি বিষয় যদি থাকে তাহলে সেটি রাষ্ট্র। এখানে আজকের এই বিষয়টি অবতার করার কারণ হচ্ছে, আমাদের স্যারেরা, আমাদের শিক্ষকগণ আমাদের ইউনিভার্সিটিতে যখন পড়িয়েছেন তখন ওনারা এই সার্বভৌমত্বের বিষয়টি পড়াবার সময়ে সাধারণত সাথে এই বিষয়টা পড়াতেন যে ছোট দেশগুলোর আসলে কোনো সার্বভৌমত্ব সাধারণত নেই, এটা আমাদেরকে পড়াতেন। এবং সাথে এই বিষয়টা পড়াতেন যে উন্নয়নশীল দেশগুলোর মূলত আসলে কোনো সার্বভৌমত্ব নেই। সার্বভৌম শক্তি বা যেটা সার্বভৌমত্ব বলতে আসলে কী বোঝায়, বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। সার্বভৌমত্ব বলতে আসলে অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেক সংজ্ঞা দিয়েছেন, এটার অনেক ব্যাপক আকারের এটার আলোচনা পর্যালোচনা আছে। তবে স্বল্প কথায় সার্বভৌমত্ব বলতে বোঝায় দ্য সুপ্রিম উইল অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে তার সার্বভৌমত্ব। এখন এই হিসাবে ছোট হোক বড় হোক, সব রাষ্ট্রের একটি চূড়ান্ত ইচ্ছা আছে, চূড়ান্ত বা সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে। যার কাছে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটি থাকে তিনি মূলত সার্বভৌম শক্তি। এই দৃষ্টিকোণ থেকে স্যারেরা আমাদেরকে পড়িয়েছেন যে উন্নয়নশীল দেশগুলোর মূলত কোনো সার্বভৌমত্ব নেই এবং ছোট দেশের কোনো সাধারণত সার্বভৌমত্ব নেই। এটি স্যারেরা তাদের একটা নিজস্ব ভাবনা থেকে আন্তর্জাতিক পরিস্থিতির আলোকে আমাদেরকে পড়িয়েছেন। আমরাও তখন যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা বিষয়টি মন্ত্রমুগ্ধের মতো ক্লাসে শুনেছি এবং যতটুকু সম্ভব নিজে আত্মস্থ করার চেষ্টা করেছি। কিন্তু সময় যায়, কাল যায়, আমার কাছে কেন জানি স্যারদের এই পড়াটুকু তখনও আমার কাছে মাঝে মাঝে মনে প্রশ্নের উদ্বেগ করত। কিন্তু পরিবেশ পরিস্থিতি তো অনুকূলে ছিল না, সেজন্য কথা বলাও টাফ ছিল। আসলে পরিবেশ পরিস্থিতির আলোকে সবসময় বেশরকম যে বিষয়টা দৃশ্যমান হয়েছে সেটা হচ্ছে উন্নয়নশীল দেশ বা ছোট দেশ বলতে কোনো কিছু না। আসলে মুসলিম দেশগুলির কোনো সার্বভৌমত্ব নেই। সেটা অপেক্ষাকৃত একটু বড় হোক অথবা অপেক্ষাকৃত একটু ছোট হোক, মুসলিম দেশগুলির আসলে কোনো সার্বভৌমত্ব নেই। আর ছোট হলেও সিঙ্গাপুর তো অনেক ছোট দেশ, কত সার্বভৌম শক্তি লক্ষ্য করুন। সিঙ্গাপুর কীভাবে সার্বভৌম শক্তি। তারপরে পৃথিবীতে অনেক আরও ছোটো ছোটো দেশ আছে, তাদেরও তো অনেক সার্বভৌম, তাদের সার্বভৌমত্ব কোনো প্রশ্নবিদ্ধ নয়। লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, এই সমস্ত দেশগুলো কি সার্বভৌম শক্তি সম্পন্ন দেশ নয়? তারা তো ছোটো দেশ। বিষয়টা আরও পরিষ্কার করার জন্য এবারে আমরা সামনে আগাতে পারি। যেমন ধরুন, এই যে আজকে বলা হচ্ছে যে একসময় আমি গত 2 বছর আগে মনে হয় কি দেখছিলাম যে পৃথিবীতে সবচেয়ে ধনী দেশ হচ্ছে কাতার। তো কাতার যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হলো,
সে কাতারকে বিনা ওয়ার্নিংয়ে ইসরায়েল হামলা করে বসলো এবং কাতারের নিরাপত্তা দেখার জন্যে অলরেডি কয়েকটা রাষ্ট্রের সাথে কাতারের চুক্তি আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাতারের একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি রয়েছে যে কাতার যদি বাইরের শক্তি দ্বারা আক্রান্ত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সেফটি দেবে। কিন্তু আপনারা কি দেখলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি কাতারকে সেফটি দিয়েছে? না, মার্কিন যুক্তরাষ্ট্র মূলত কাতারের সার্বভৌমত্ব খেয়ে বসে আছে। কাতারের সার্বভৌমত্ব মূলত মার্কিন যুক্তরাষ্ট্র খেয়ে বসে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কাতার যে সিকিউরিটি চেয়েছে, প্রতিরক্ষা সিকিউরিটি চেয়েছে, এটা কাতারের একটি প্রচণ্ড অজ্ঞতা ছাড়া আর কিছু না। কাতার নয়, শুধু তাদের টোটাল আরাবিয়ান মোনার্কি যতগুলিতে আছে, রাজতন্ত্র যতগুলিতে আছে, কিছুটা কাতার মানে দক্ষ হলেও মূলত সবাই একই কাতারের। যে কাতার, সৌদি আরাবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, ওমান, এই সমস্ত দেশগুলো বা মরক্কো বলেন বা মিশরও বলেন, এটি কোনোটিরই আসলে সার্বভৌমত্ব নেই। এগুলি সবগুলি সার্বভৌমত্ব মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বন্ধক দেওয়া, বিক্রি করা। আর ইসরায়েল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শিকন্ডি। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এখানে তাদের বরকন্দাজ হিসেবে স্বার্থ রক্ষার জন্যে মধ্যপ্রাচ্যের সেন্টারে বসিয়ে দিয়েছে, যেটা কাজটা শুরু করেছে ব্রিটেন, পূর্ণতা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের অবস্থানটি এমন জায়গায় বসানো হয়েছে, এই জন্য বলতে পারেন যে একটি বাঘের ঘাড়ে টিউমার। মুসলিম বিশ্বের একদম শিরদাঁড়ার মাঝে ইসরায়েলকে বসিয়ে দেওয়া হয়েছে। তো যা বলতেছিলাম যে আসলে কোনো মুসলিম দেশেরই সার্বভৌমত্ব নেই। গত কয়েকদিনেই আমি হিসাব করে দেখেছি যে ইসরায়েল 12টি মুসলিম দেশের মধ্যে হামলা করেছে। তো এদের সার্বভৌমত্ব কই? তো সার্বভৌমত্ব আসলে মুসলিম দেশগুলির নাই, কিন্তু মুসলিম দেশগুলি যদি সার্বভৌম হতে হয় তাহলে তাদেরকে মূল সমস্যা চিহ্নিত করতে হবে। মূল সমস্যা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেদিন ইতিহাসে তার ভূগোল নিয়ে জন্মগ্রহণ করেছিল, সেদিনেই মুসলিম দুনিয়ার সৌভাগ্যের যেই বিজয়ের সূর্য, সৌভাগ্যের যে সূর্য, সেদিন অস্তমিত হয়ে যায়। আপনারা জানেন যে আন্দালুসিয়া অর্থাৎ উমাইয়া শাসকদের আমলে একটা এই শাখা স্পেনে স্টাবলিশড হয়েছিল, তাদেরকে আন্দালুস বলা হতো। ওই আন্দালুসিয়া অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের আবিষ্কার কলম্বাস কর্তৃক, আর আন্দালুসিয়া থেকে আরব মুসলমানদেরকে পরাজিত হয়ে 750 বছর পরে মাইর খেয়ে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে চলে আসার সময়টা কাছাকাছি, একটা 1489 আর একটা 1492 সাল। বুঝতে পারছেন তো, একটা উঠে আরেকটা ডুবে।